যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো করি, তাহলে তার চারপাশে কোনো একটা পয়েন্টে তার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান কত হবে এটা বাইট-সাভার্ট ল এর মাধ্যমে বের করতে পারি। অনুরূপভাবে এম্পিয়ার্স ল এর মাধ্যমেও হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারি। সাধারণত হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা এম্পিয়ার্স ল এর মাধ্যমে কোনো যদি টরয়েড বা কয়েল টাইপের হয় ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এম্পিয়ার্স লটা বেশি ইউজ করে থাকি। তো এখানে এম্পিয়ার্স লটা কি, এখানে বলা আছে যে Ampere's law can be stated as the magnetic field created by an electric current is proportional to the size of the electric current with a constant of proportionality equal to the permeability of a free space. আমরা এটা ক্লাসরুমে ডিসকাস করছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম আসে যেটাকে হচ্ছে আমরা এপসিলন দ্বারা প্রকাশ করে থাকি, যেটাকে আমরা পারমিটিভিটি বলি। আরেকটা হচ্ছে পারমিয়াবিলিটি, যেটাকে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য কনস্ট্যান্ট ধরে থাকি। তো এখানে বলা হয়েছে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই অ্যান ইলেকট্রিক কারেন্টের জন্য যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে ক্রিয়েট হয় এটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু দ্য সাইজ অফ দ্য ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্টেরই সমানুপাতিক। যে সমানুপাতিকটা হচ্ছে সমান হয় কখন, with a constant of proportionality equal to the permeability of free space, অর্থাৎ আমাদের এয়ার মিডিয়াম কিংবা হচ্ছে ভ্যাকুয়াম মিডিয়ামের যে পারমিয়াবিলিটি থাকে তার সমানুপাতিক হারে হচ্ছে এখানে কারেন্টের মান অনুযায়ী কিংবা হচ্ছে কারেন্টের ভ্যালু অনুযায়ী হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বৃদ্ধি পাবে কিংবা কমবে। এখানে ডাইভারজেন্স এইচ ইকুয়াল হচ্ছে ডেল ডি বাই ডেল টি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটির হচ্ছে তার পার্শিয়াল ডেরিভেশন উইথ রেসপেক্ট টু টাইম। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা যদি আমরা পেতে চাই এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশন। আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো দেখব। ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন আছে। ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশন হচ্ছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি আছে কিংবা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে তার যে প্রপার্টিসগুলো আছে এগুলো যদি আমরা ফিজিক্যালি কোথাও অ্যাপ্লাই করতে চাই ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলোর হেল্প নিয়ে থাকি। এর মধ্যে এটা হচ্ছে একটা, এটা ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশন। তো এম্পিয়ার্স এখানে দেয়া আছে যে একটা হচ্ছে এম্পিয়ার্স ল আর একটা হচ্ছে এম্পিয়ার্স সার্কুইটাল ল। এম্পিয়ার্স সার্কুইটাল লটা কি? এম্পিয়ার্স সার্কুইটাল লটা হচ্ছে suppose a conductor carries a current I, then the current flow generates a magnetic field that surrounds the wire. অর্থাৎ যদি একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে তার চারপাশে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তাহলে তারপর দেখেন যেটা লিখছে, দ্য ইকুয়েশনস লেফট সাইড ডেসক্রাইবড that if an imaginary path encircles the wire and the magnetic field is added at every point, then it is numerically equal to the current encircled by this route indicated by I encircled. আচ্ছা, তো দেখাই। আচ্ছা, এখানে যেটা বলছে যে দ্য ইকুয়েশন লেফট সাইড, অর্থাৎ এই পাশটা যে জিনিসটাকে ডেসক্রাইব করে দ্যাট ইফ অ্যান ইমাজিনারি পাথ এনসার্কেলস দ্য ওয়্যার, অর্থাৎ এটা যদি আমাদের মনে করেন যে একটা কন্ডাক্টর হয় যার মধ্যে দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে, তাহলে তার চারপাশে যদি আমরা একটা ইমাজিনারি পাথ এনসার্কেল করি, অর্থাৎ এখানে একটা ইমাজিনারি পাথ, এটা একটা ইমাজিনারি পাথ, এভাবে যদি চারপাশে যদি একটা ইমাজিনারি পাথ কনসিডার করি তাহলে প্রত্যেকটা ইমাজিনারি পাথের মধ্যে আমাদের যেই ম্যাগনেটিক ফিল্ড থাকবে এই ম্যাগনেটিক ফিল্ডের যদি আমরা নিউমেরিক্যাল সাম করি, অর্থাৎ সবগুলোর যদি আমরা যোগ করি তাহলে তার যে মানটা হবে এই মানটা হচ্ছে এই এই কন্ডাক্টরের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে তার সমান।
তো এই চিত্রটা আমরা উপরেও দেখলাম, যেটা হচ্ছে আমরা বায়োট সাপোর্ট ল এর ক্ষেত্রে এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা ইকুয়েশন বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি টোটাল মানটা কত হবে এটা প্রমাণ করছিলাম। প্রমাণের শেষে হচ্ছে আমাদের এরকম একটা ইকুয়েশন আসছিল। তো সেম জিনিসটা হচ্ছে আমরা এম্পিয়ার সার্কিটের ল এর মাধ্যমে প্রমাণ করতে পারি। তো এম্পিয়ার সার্কিটের ল এর যে জিনিসটা বলা হয়েছে, উপরের বর্ণনাটা আগের মতোই বায়োট সাভার্ট ল যেটা বলা হয়েছিল। তো এখানে এম্পিয়ার্স ল এর ক্ষেত্রে লিখতে গেলে হচ্ছে আমাদের এই জিনিসটা দেখতে হবে। এখানে বলা হয়েছে দ্য পাথ মাস্ট বি এ সার্কেল অফ রেডিয়াস রো। অর্থাৎ এখানে যে ইলেকট্রিসিটিটা যেটা হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর প্রবাহিত হচ্ছে, তাহলে তার চারপাশে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাবে, এই ম্যাগনেটিক ফিল্ডের যে রিজিয়নটা আমরা হিসাব করব, এটা অবশ্যই হচ্ছে একটা সার্কুইটাল পাথ হতে হবে। এই জন্য হচ্ছে এটাকে এম্পিয়ার্সের সার্কুইটাল ল বলা হয়। তো যদি এরকম সার্কুইটাল পাথ হয়, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান কিংবা হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের মানটাকে আমরা লিখতে পারি ক্লোজড ইন্টিগ্রাল এইচ ডিএল। এখানে যে রেক্টেঙ্গুলার শেপের যে সিম্বলটা দেখা যাচ্ছে ইন্টিগ্রেশনের, এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা ক্লোজ ইন্টিগ্রাল, অর্থাৎ তার আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকবে। ওকে, তো ক্লোজড ইন্টিগ্রাল অফ এইচ ডিএল ইকুয়াল হচ্ছে এইচ ফাই রো ডি ফাই। অর্থাৎ এখানে এইচ এর পরিবর্তে এইচ এ আছে, আর ডিএল এর পরিবর্তে হচ্ছে রো ফাই ডি ফাই। এখানে ডিএল এর পরিবর্তে রো ডি ফাই কেন আসলো? এখানে ডিএল এর পরিবর্তে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে ডি ফাই। আর আমাদের সেগমেন্ট ওয়ানে আমরা ডিফারেন্সিয়াল লেংথ, ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ভলিউম, ওইগুলোর পরিবর্তে আমরা দেখেছি যে যদি আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট থেকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল কিংবা স্ফেরিক্যালে আমরা যদি ডিফারেন্সিয়াল লেংথ বিভিন্ন এক্সিসে দেখতে চাই, তাহলে একটার ক্ষেত্রে হচ্ছে রো এক্সিস বরাবর হচ্ছে ডি রো, তারপর হচ্ছে জেড এক্সিস বরাবর হচ্ছে ডি জেড, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়াল লেংথ। অনুরূপভাবে যখন আমরা ফাই এক্সিসে যাব, তখন এটা হওয়ার কথা ছিল হচ্ছে ডি ফাই। যেহেতু ফাই এক্সিসটা হচ্ছে তার কোনো লেংথ বা মেজারমেন্ট ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, এই জন্য হচ্ছে তার মাত্রা সমীকরণের জন্য হচ্ছে আমরা এখানে সামনে একটা রো দিতে হয়, এই জন্য হচ্ছে রো ডি ফাই। তো এখানে ডিএল এর পরিবর্তে আমাদের এখানে ডি ফাইটা আসার কারণটা কি? ডি ফাইটা আসার কারণটা হচ্ছে আমাদের এখানে যে আমরা বায়োট সাভার্ট ল এর ক্ষেত্রে আমরা দেখছি যে এই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির তার যে ইকুয়েশনটা পাওয়া যায়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফাই এক্সিস বরাবরই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটিটা এক্সিস্ট করে। এই যে এখানে এইচ ইকুয়াল হচ্ছে আই বাই টু পাই রো, এবং ইউনিট ভেক্টর হিসেবে হচ্ছে এফ আই। এফ আই এর মানে হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা শুধুমাত্র হচ্ছে ফাই ডিরেকশনেই পাওয়া যায়। যেহেতু আমাদের জেড এবং রো এক্সিসে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা পাওয়া যায় না, তো এই জন্য হচ্ছে আমরা ডিএল এর পরিবর্তে হচ্ছে আমরা ডি ফাইটাকেই চয়েস করতে হবে। তো ডি ফাই এর যেহেতু হচ্ছে তার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, অর্থাৎ এটা একটা অ্যাঙ্গেল, এটাকে যদি আমরা মাত্রা সমীকরণ দ্বারা সমান করতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা ডিফারেন্সিয়াল লেংথ লাগবে। এই লেংথটা হচ্ছে রো। এর জন্য হচ্ছে এইচ ডিএল ইকুয়াল হচ্ছে এইচ ফাই রো ডি ফাই। আর এখানে যেহেতু ক্লোজ ইন্টিগ্রাল মানে হচ্ছে তার আপার লিমিট এবং লোয়ার লিমিট থাকবে। এখন আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা কতটুকু নেব? যে কোনো ক্যালকুলেশনের জন্য আমাদের যদি ফিক্সড কোনো লিমিটেশন দেয়া না থাকে, তাহলে অবশ্যই হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট তার যে ম্যাক্সিমাম এবং মিনিমাম রেঞ্জ থাকে, ওই রেঞ্জের ভ্যালুটাই নিতে হবে। যেমন জেড এক্সিস এর ক্ষেত্রে আমরা বায়োট সাভার্ট লতে হচ্ছে আপার লিমিট হিসেবে হচ্ছে প্লাসের ইনফিনিটি নিয়েছি এবং লোয়ার লিমিট হিসেবে হচ্ছে মাইনাসের ইনফিনিটি। অনুরূপভাবে এখানে যদি আমাদের ডিফারেন্সিয়াল এলিমেন্টটা হচ্ছে ফাই, তাহলে ফাই এর যেই আপার এবং লোয়ার লিমিট আছে, এটাই আমাদেরকে নিতে হবে। তাহলে ফাই এর এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে 2 পাই। তাহলে আমরা যদি এখন সিম্পল ইন্টিগ্রেশন করি, এখানে এইচ রো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এই জন্য হচ্ছে এইচ রো কে বাইরে নিয়ে আসা,
হয়েছে, আর ডি ফাই এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এলিমেন্ট। তাহলে ডি ফাই এর পরিবর্তে হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডি ফাই এর পরিবর্তে আসবে হচ্ছে ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে কি আসবে বলেন তো? হ্যালো, কথা কি শুনতে পাচ্ছেন? জি ডি স্যার। ফাই এর ইন্টিগ্রেশন করলে কি হবে? পারেন তো আপনারা? এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/x। জি, 1/x। 1/x নাকি শুধুমাত্র এক্স? হুম, শুধুমাত্র এক্স হবে, হ্যাঁ। আচ্ছা, যখন হচ্ছে এক্স ডিএক্স করবেন তখন কি হবে? তখন 1/x হবে স্যার। তখন 1/x না, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এর যে সূত্র ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। বুঝতে পারছেন? ওকে, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি ওয়ান হয় তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান মানে টু। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই টু। ওকে, আচ্ছা যাই হোক, তো এখানে সরি ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে শুধুমাত্র হচ্ছে ফাই। তো তাহলে এখানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটটা দেওয়া আছে হচ্ছে, যেটা হবে আমাদের আপার লিমিট আর এটা হবে হচ্ছে আমাদের লোয়ার লিমিট। তাহলে তার আমরা লিমিটটা যদি বসাই, প্রথমে হচ্ছে আপার লিমিট দেওয়া আছে হচ্ছে টু পাই, আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস দিয়ে মাইনাসের জিরো। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি হচ্ছে ফাই এর যদি আমরা ভ্যালুটা বসাই শুধুমাত্র পাওয়া যাবে হচ্ছে টু পাই। এই জন্য হচ্ছে দেখেন এখানে এইচ রো এবং ডি ফাই এর ইন্টিগ্রেশনের পরিবর্তে এখানে এইচ রো সেমই আছে, মাঝখানে আসছে শুধুমাত্র হচ্ছে টু পাই। জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। ওকে। তো তাহলে আমরা যদি দেখি, ওপরে হচ্ছে আমরা ডিসকাস করে আসছি যে এইচডিএল তার মানটা হচ্ছে কারেন্টের সমান। তাহলে আমরা এইচ পাই টু পাই রো, এটাকে আমরা হচ্ছে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেই আসলাম, তাহলে আমরা এটা বলতে পারি যে এটাও হচ্ছে কারেন্টের সমান। তাহলে আমরা এখান থেকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা বের করতে চাই তাহলে হচ্ছে এস ফাই ইকুয়াল হচ্ছে আই বাই টু পাই রো। এই সেম জিনিসটাই হচ্ছে ইকুয়েশনটা খেয়াল রাখেন, এইচ ইকুয়াল হচ্ছে আই বাই টু পাই রো। সেম জিনিসটা হচ্ছে আমরা বাইটসেভার ল এর মাধ্যমেও প্রমাণ করছি যে এইচ ইকুয়াল হচ্ছে আই বাই টু পাই রো। এখানে এফ আই ডিরেকশনটা আমরা এই যে এই ভ্যালুগুলোর মাধ্যমে হচ্ছে আমরা এফ আই ডিরেকশনটা পেয়েছি, বা যেটা হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টের মাধ্যমে ডিটারমিন করতে পারছি। এখানে আমরা সরাসরি হচ্ছে যেই ডিরেকশনটা এটা আমরা এখানে ধরেই নিছি যে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা পাওয়া যাবে শুধুমাত্র হচ্ছে ফাই ডিরেকশন। এই জন্য হচ্ছে এখানে এইচ ফাই ইকুয়াল হচ্ছে আই বাই টু পাই রো। তাহলে এখন বাইট-সেভার্ট ল এবং ম্যাগনেট এম্পিয়ার সার্কিটের ল দুইটা একই জিনিস দিচ্ছে, তারপরেও তাদের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন। এম্পিয়ার্স ল এই জিনিসটা হচ্ছে আমরা যেখানে ইউজ করতে পারবো, প্রথমটা হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন ডিউ টু এ লং কারেন্ট ক্যারিং ওয়্যার। একটা যদি আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, বিশেষ করে হচ্ছে আমাদের যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন
লাইনগুলো থাকে তাদের ফলে মানে ওই লাইনগুলো দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো হয় তখন তাদের দুইটা ওয়্যারের মধ্যখানে হচ্ছে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স গ্রো করে, কিংবা হচ্ছে পোলের সাথে ক্যাপাসিটেন্স অ্যান্ড ইন্ডাকটেন্স গ্রো করে, কিংবা হচ্ছে আমাদের যে এয়ার মিডিয়াম আছে তার সাথে হচ্ছে ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স গ্রো করে। তাহলে ওই ইন্ডাকটেন্সের মানটা মেজার করার জন্য হচ্ছে আমরা এই এম্পিয়ার সার্কিটের লটা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডিটারমিন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ টরয়েড, অর্থাৎ কোনো একটা কয়েলের মাঝখানে যে কি পরিমাণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এটা হচ্ছে আমরা এম্পিয়ারস ল এর মাধ্যমে মেজার করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। তারপর হচ্ছে ডিটারমিন দ্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েটেড বাই এ লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ড্রিক্যাল শেপের জন্য হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা মেজার করতে পারি। তারপর হচ্ছে ডিটারমিন দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য কন্ডাক্টর, একটা কন্ডাক্টরের মধ্যে কতটুকু হচ্ছে, এগুলো তো হচ্ছে আমাদের মানে কন্ডাক্টরগুলো তো হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেপে, তাহলে আউটসাইডে যেমন হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটিটা মেজার করতে পারবো, অনুরূপভাবে এই কন্ডাক্টরের ভিতরে কতটুকু হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি থাকবে ওইটা আমরা এম্পিয়ার সার্কিটের ল এর মাধ্যমে মেজার করতে পারবো। তারপরে হচ্ছে ফাইন্ড ফোর্সেস বিটুইন কারেন্টস, অর্থাৎ দুইটা কন্ডাক্টর পাশাপাশি যদি প্যারালালি থাকে তাহলে দুইটার মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই দুইটা কারেন্টের ফলে তাদের মাঝে যে পরিমাণ ফোর্স ক্রিয়েট হবে ওই ফোর্সের মানটা হচ্ছে আমরা এম্পিয়ার সার্কিটের ল এর মাধ্যমে মেজার করতে পারি। তো এগুলোর জন্য হচ্ছে আমাদের আরেকটা টার্মের সাথে পরিচিত হওয়া প্রয়োজন, যেটাকে হচ্ছে আমরা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল বলে থাকি। অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডগুলো ক্রিয়েট হবে তাদের ভেক্টর ডিরেকশনটা কোন দিকে হবে, এটা যেই কোয়ান্টিটির মাধ্যমে প্রকাশ করা হয় এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। এটাকে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে এ দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে এই বি ইকুয়াল, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটি, তার মান ইকুয়াল হচ্ছে ডাইভারজেন্স ক্রস প্রোডাক্ট এ। ওকে, তো এর মানটা কত হবে? এর মানটা হচ্ছে আমাদের এখানে মিউ বাই 4 পাই ইন্টিগ্রেশন জে আর ভেক্টর ডিভাইডেড বাই আর মাইনাস আর প্রাইম ভেক্টর, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটাই হচ্ছে এখানে আর মাইনাস আর প্রাইম মডিউলাস। ঠিক আছে, Okay. তো আর এখানে হচ্ছে যে দ্বারা হচ্ছে কারেন্ট ডেন্সিটি বোঝানো হয়, এখানে সবগুলো জিনিস দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের এর রিপ্রেজেন্ট। তো কোথাও যদি আমাদের এর মানগুলো দেয়া থাকে তাহলে তার যদি আমরা ডাইভারজেন্স করতে পারি একচুয়ালি হচ্ছে ওই জায়গায় হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সরি ম্যাগনেটিক ফিল্ড ডেন্সিটির মানটা পেয়ে যাব। এখানে ভেক্টর পটেনশিয়ালের প্রপার্টিস গুলো দেয়া আছে, এই জিনিসগুলো আপনারা এমনিতেই দেখতে পারেন, এগুলো আপনাদের জানার জন্য আহামরি এগুলো আমাদের খুব বেশি অ্যাপ্লিকেশন এখানে নাই। তো সম্পূর্ণ চ্যাপ্টারটা বিশেষ করে হচ্ছে ম্যাগনেটিক রিলেটেড ইকুয়েশন কিংবা হচ্ছে তাদের ইফেক্টগুলো বোঝার ক্ষেত্রে আমাদের কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হওয়া প্রয়োজন। একটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল, ম্যাগনেটাইজেশন, আমাদের আগে হচ্ছে ম্যাগনেটাইজেশন ওয়ার্ডটা আসছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। রিলেটিভ পারমিয়াবিলিটি, এটা আমাদের ডিসকাশনে চলে আসছে। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ, এটা আমাদের আসবে, এটা দিয়ে হচ্ছে ম্যাথ থাকবে। তারপর হচ্ছে ডেফিনিশন অফ টর্ক, ম্যাগনিটিউড অফ টর্ক। আচ্ছা, যাক আমরা এই টার্মিনোলজির সাথে একটু পরিচিত হয়ে আসি। তো প্রথম যেটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোলটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল ইজ এ সিস্টেম উইথ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ম্যাগনেটিক পোলস সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই এ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টকে হচ্ছে আমরা এম দ্বারা প্রকাশ করে থাকি, হুইচ ডেসক্রাইব দ্য স্ট্রেংথ অ্যান্ড ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক সোর্সেস। ম্যাগনেটিক ডাইপোল অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যদি টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ম্যাগনেটিক পোল থাকে সেপারেটেড বাই স্মল ডিস্টেন্স, মনে করেন যে এটা হচ্ছে আমাদের
নর্থ পোল, সাউথ পোল, এটা হচ্ছে আমাদের দুইটা হচ্ছে ম্যাগনেট। আর এই পাশে যদি নর্থ পোল আর এই পাশে যদি সাউথ পোল থাকে, তাহলে এখানে বলছে যে সিস্টেম উইথ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ম্যাগনেটিক পোল। তাহলে সাউথ পোলের পাশে হচ্ছে নর্থ পোল এবং তারা সেপারেটেড বাই এ স্মল ডিস্টেন্স। এরকম সিচুয়েশনে যদি থাকে তাহলে তাদের মাঝখানে কি পরিমাণ ফোর্স ক্রিয়েট হবে, এই জিনিসটা হচ্ছে আমরা ম্যাগনেটিক ডাইপোলের মাধ্যমে পেয়ে থাকি। ম্যাগনেটিক ডাইপোল এম ইকুয়াল হচ্ছে ফর এ কারেন্ট লুপ ক্যারিং এ কারেন্ট ফর এ কারেন্ট লুপ ক্যারিং এ কারেন্ট আই উইথ এন এরিয়া এ। এটা তো হচ্ছে আমাদের ন্যাচারাল কোনো ম্যাগনেট কিংবা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে। তো এখন যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ডে যদি আমরা কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে পেয়ে থাকি, যেটা আমরা আগে ডিসকাস করছি যে আমরা কারেন্টটা পেয়ে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমরা কয়েকভাবে পেতে পারি। একটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে, পার্মানেন্ট ম্যাগনেট থেকে, আরেকটা ছিল হচ্ছে আমাদের মলিকুলের মধ্যে যে ইলেকট্রনের মুভমেন্ট থাকে, ওই মুভমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা ম্যাগনেটিক ফিল্ডগুলো পেয়ে থাকি। দেখুন, যদি আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট না হয়, যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মাধ্যমে যদি আমরা ম্যাগনেটিক ডাইপোলটা পাই, তাহলে তার জন্য এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মানটা কত হবে? এটা হচ্ছে আই ডট প্রোডাক্ট এ এন, অর্থাৎ কারেন্ট এবং এরিয়ার মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে আমাদের এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য। তারপর হচ্ছে ম্যাগনেটাইজেশনটা কি? ম্যাগনেটাইজেশনের আমরা উপরে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা ইকুয়েশন দেখেছিলাম, যেখানে হচ্ছে আমাদের এই ম্যাগনেটাইজেশন টার্মটা আসছিল, মাইনাস এম দিয়েছিল। ওকে, তো ম্যাগনেটাইজেশনটা কি? ম্যাগনেটাইজেশন ডেসক্রাইব দ্য ডিগ্রি টু হুইচ এ ম্যাটেরিয়ালস বিকাম ম্যাগনেটাইজড ইন রেসপন্স টু এ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ বাহির থেকে যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে তার বিপরীতে কোন একটা ম্যাটেরিয়াল কি পরিমাণ হচ্ছে ম্যাগনেটাইজড হচ্ছে, তার মানটাকে বলা হচ্ছে ম্যাগনেটাইজেশন। অর্থাৎ আমরা এটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা ম্যাগনেটের সাথে যদি আমরা একটা লোহার দণ্ড লাগানো হয়, তাহলে হচ্ছে সাময়িকভাবে লোহাটাও হচ্ছে ম্যাগনেটে রূপান্তরিত হয়। তাহলে ওই যে ম্যাগনেটে কি পরিমাণ হচ্ছে এটা রূপান্তরিত হচ্ছে, তার ডিগ্রিটা বোঝানোর জন্য হচ্ছে এখানে ম্যাগনেটাইজেশন টার্মটা ইউজ করা হয়। ম্যাগনেটাইজেশন এটার মানটা কত হবে? এম ইকুয়াল হচ্ছে টোটাল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, উপরে যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট করে আসলাম, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মানটা বের করে ডিভাইডেড বাই ভলিউম, অর্থাৎ ভলিউম দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে যে মানটা পাবো এটাকে হচ্ছে ম্যাগনেটাইজেশন বলে। হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা আমরা উপরে ডিসকাস করে আসছি। এই যে এখানে ম্যাগনেটাইজেশনটাও চলে আসে। তারপর হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি, এটা হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি, যেটা হচ্ছে আমাদের বেকুয়ামের পারমিয়াবিলিটি, যার মান হচ্ছে 4π × 10⁻⁷ টেসলা, যেখানে দেয়া আছে। আচ্ছা, আর রিলেটিভ পারমিয়াবিলিটিটা কি? রিলেটিভ পারমিয়াবিলিটিটা হচ্ছে প্রত্যেকটা মেটেরিয়ালসের তার হচ্ছে নিজস্ব একটা পারমিয়াবিলিটি থাকে। তার পারমিয়াবিলিটি এবং হচ্ছে ভ্যাকুয়াম কিংবা হচ্ছে এয়ার মিডিয়ামের পারমিয়াবিলিটির যেই রেশিওটা আছে, ওই রেশিওটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি। তো রিলেটিভ পারমিয়াবিলিটির মান যদি গ্রেটার দেন 1 হয়, কিংবা হচ্ছে লেস দেন 1 হয়, কিংবা হচ্ছে গ্রেটার 1 হয়, এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কোনো একটা মেটাল এটা কি ফেরোম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে, এই জিনিসগুলো হচ্ছে নির্ণয় করা হয়। আমরা আচ্ছা, এখানে দেয়া আছে যে ডায়াম্যাগনেটের ক্ষেত্রে, অর্থাৎ যেটা কোনো ধরনের চুম্বকত্বই থাকবে না, ওই ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে তার রিলেটিভ পারমিয়াবিলিটি ইজ লেস দেন 1। ঠিক আছে? আর প্যারাম্যাগনেটের ক্ষেত্রে যার মধ্যে কিছুটা হচ্ছে চুম্বকত্ব থাকে, তার মানটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1। এবং যে ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অনেক বেশি চুম্বকত্ব থাকে, তার রিলেটিভ পারমিয়াবিলিটির মান হচ্ছে গ্রেটার 1। ঠিক আছে? অর্থাৎ এই পারমিয়াবিলিটির উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাটেরিয়ালকে নির্ণয় করতে পারি যে এটা হচ্ছে ডায়াম্যাগনেট হবে নাকি প্যারাম্যাগনেট হবে নাকি ফেরোম্যাগনেট হবে। তো ডায়াম্যাগনেট, প্যারাম্যাগনেট এবং ফেরোম্যাগনেট, এই জিনিসটা মনে রাখার জন্য
আমরা হচ্ছে কন্ডাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা যেমন ম্যাটেরিয়ালকে তিনভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইনসুলেটর, তারপর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আরেকটা হচ্ছে কন্ডাক্টর। অনুরূপভাবে এই ডায়াম্যাগনেটটাকে হচ্ছে আমরা ইনসুলেটরের সাথে তুলনা করতে পারি, প্যারাম্যাগনেটটাকে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের সাথে তুলনা করতে পারি, এবং ফেরোম্যাগনেটকে হচ্ছে আমরা কন্ডাক্টরের সাথে তুলনা করতে পারি। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ। তো ম্যাগনেটিক ফোর্স এটা আমরা একটু পরেই ডিসকাস করতেছি নিচে। আচ্ছা, টর্কের ক্ষেত্রে দেখেন যে এই ম্যাগনেটিক ফোর্সের কারণে হচ্ছে আমরা টর্ক পেয়ে থাকি, বিশেষ করে হচ্ছে আমরা যে মোটর, জেনারেটর কিংবা হচ্ছে যে রোটেটিং ডিভাইসগুলো আছে, হ্যাঁ, তো এই মানে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার ফলে যে মেশিনগুলো রোটেট করে ওই জায়গায় হচ্ছে আমাদের টর্কটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। যে টর্কের মানটা আমরা বের করতে পারি হচ্ছে যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করে থাকি। টাউ ইকুয়াল হচ্ছে আর এফ সাইন থিটা। আর দ্বারা হচ্ছে আমাদের দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পাইভট পয়েন্ট। এটা আপনারা কি যে বলে ইলেকট্রিক্যাল মেশিন ওয়ানে পেয়ে থাকার কথা। তারপর হচ্ছে এফ দ্বারা হচ্ছে ফোর্স, আর সাইন থিটাটা হচ্ছে পাইভট এবং মানে আর এবং এফ এর মধ্যবর্তী যে কোণ থাকে। এটা জাস্ট হচ্ছে এই টার্মিনোলজি গুলোর সাথে আপনাদের পরিচিত করা। তো এফ এর যে এখানে যে ডিসকাশনটা আসছিল, যে ম্যাগনেটিক ফোর্স, এই ম্যাগনেটিক ফোর্সের মানটা আমরা কিভাবে বের করব? ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে আমরা এখানে দুই ধরনের ম্যাগনেটিক ফোর্স পেয়ে থাকি। একটা হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে কিউ ই, আরেকটা হচ্ছে যদি কোনো একটা মুভিং ম্যাগনেট থাকে বা মুভিং চার্জ থাকে, তার ফলে আমাদের যে ম্যাগনেটিক ফোর্সটা পাওয়া যায়, এটাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে থাকি। এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস বি। এখানে কিউ দ্বারা হচ্ছে চার্জ, বি দ্বারা হচ্ছে ওই চার্জের ভেলোসিটি বোঝানো হয়, এবং বি দ্বারা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি বোঝানো হয়। অর্থাৎ এখানে ভেক্টর কি যে বলে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি তাদের ক্রস প্রোডাক্ট করলে যে কোনো চার্জের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে ওই ফোর্সের বা ওই চার্জের জন্য আমরা টোটাল ফোর্সটা পেয়ে যাবো। আমরা একটা ম্যাথ দেখবো, ওইটা দেখলে হচ্ছে আমরা টোটাল আইডিয়াটা পেয়ে যাব। তো যদি আমাদের কোনো একটা চার্জ স্থির অবস্থায় থাকে এবং কোনো একটা চার্জ মানে তার একটা সিস্টেমের মধ্যেই যদি আমাদের স্থির অবস্থায় কিছু চার্জ থাকে, আবার যদি মুভিং অবস্থায় চার্জ থাকে, তাহলে ওই জায়গাতে আমাদের টোটাল চার্জে ফোর্সের মানটা কত হবে? এই টোটাল ফোর্সের মানটা হচ্ছে জাস্ট দুইটার সুপার পজিশন করলে আমাদের যে মানটা আসবে এটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স। জাস্ট সিম্পল হচ্ছে কিউ ই, আর এখানে কিউ ভি ক্রস বি। তার থেকে যদি আমরা কিউটা যদি কমন নেই, তাহলে আমাদের ইকুয়েশনটা আসতেছে হচ্ছে ই প্লাস বি ক্রস বি। এটাকে জাস্ট এখানে ফোর্সের হচ্ছে সুপার পজিশন বলা হচ্ছে। একটা হচ্ছে স্থির অবস্থা আর একটা হচ্ছে মুভেবল অবস্থা। তবে তার মানটা আমরা সিম্পল যেভাবে হচ্ছে আমরা মনে হচ্ছে যে এখানে যোগ করে দিলেই হবে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তাদের যোগগুলো হচ্ছে সাধারণ নিয়মে হয় না। আচ্ছা, তো এই ধরনের ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে লরেন্টজ ফোর্স ইকুয়েশন। এই নামটা মনে রাখবেন, হ্যাঁ, লরেন্টজ ফোর্স ইকুয়েশন। তাহলে লরেন্টজ ফোর্স ইকুয়েশনটা কি বা কেন প্রয়োজন হয়? লরেন্টজ ফোর্স ইকুয়েশনটা প্রয়োজন হয়, ইটস সলিউশন ইজ রিকোয়ার্ড ইন ডিটারমাইনিং ইলেকট্রন অরবিটস ইন ম্যাগনেট্রন, প্রোটন পাথ ইন সাইক্লোট্রন। অর্থাৎ আমাদের যেই মলিকুলগুলো আছে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের অরবিটাল থাকে। হ্যাঁ, তো এই অরবিটালগুলোর আমরা আহ, তার নামকরণ করা হয়। একটা হচ্ছে ম্যাগনেট্রন, প্রোটন পাথ, সাইক্লোট্রন, কিংবা হচ্ছে তার প্লাজমা অবস্থা, যেটা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। ওই জায়গাতে হচ্ছে তার যেই টোটাল ফোর্সটা কত হবে, এই জিনিসগুলো হচ্ছে ডিটারমাইন করার জন্য হচ্ছে আমাদের লরেন্টজ ফোর্স ইকুয়েশনটা প্রয়োজন হয়। Okay. তো আমরা যদি এখান থেকে একটা ম্যাথ দেখি, যে দ্য পয়েন্ট চার্জ কিউ ইকুয়াল হচ্ছে 18 নেনো কুলম্ব। আমাদের 18 নেনো কুলম্বের হচ্ছে একটা চার্জ আছে।
has a velocity of 5 into 10 to the power 6 meter per second এবং যার velocity হচ্ছে 5 into 10 to the power 6 meter per second in the direction of AB, অর্থাৎ এখানে যে 18 ন্যানোকুলম চার্জটা আছে যেটা হচ্ছে 5 into 10 to the power 6 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এখন কোন দিকে যাচ্ছে এই দিকের ডিরেকশনটা হচ্ছে এই AB। তো এখান থেকে আমাদের কি ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য চার্জ বাই দ্য ফিল্ড। এখানে যে 18 ন্যানোকুলম চার্জ আছে এই চার্জের উপর কি পরিমাণ ফোর্স দেয়া হচ্ছে কখন, যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটির মান হচ্ছে এটা, কিংবা হচ্ছে আমাদের যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান এটা হয়, অথবা যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দুইটা যদি একই সাথে অ্যাপ্লাই করা হয় তাহলে তার ফোর্সের মানটা কত হবে। আপনার কি আছেন ক্লাসে? জি স্যার। জি জি যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন। সাফাত কি আসছেন? জি স্যার, আছি স্যার, আচ্ছা একটু আপনি, লেটে আসছি স্যার। হ্যাঁ আপনি ওই যে যে ছবিটা পাঠিয়েছিলেন, হ্যাঁ আমি দেখার সুযোগ পাই নাই, আমি আপনাকে পরে রিপ্লাই দেবো, ঠিক আছে? জি স্যার, সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা বের করতে বলছে প্রথমে হচ্ছে আমাদের ফোর্স বের করতে বলছে। এখানে সবসময় হচ্ছে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আগে লিখে নেবেন যে আপনাকে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে। তাহলে এখানে বলছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউড বের করতে বলছে। ফোর্সের কিন্তু ভেক্টর কোয়ান্টিটি বের করতে বলে না, এখানে ম্যাগনিটিউড বের করতে বলছে। তাহলে কোন কোন ক্ষেত্রে বের করতে হবে, একটা হচ্ছে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড এই পরিমাণ অ্যাপ্লাই করা হয়, কিংবা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি এই পরিমাণ অ্যাপ্লাই করা হয়, কিংবা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুইটা যদি একই সাথে অ্যাপ্লাই করা হয় তাহলে এই ফোর্সের মানটা কত হবে। তাহলে আমরা উপরে দুইটা ইকুয়েশন দেখছি, দুইটা না সরি তিনটে ইকুয়েশন দেখছি। একটা হচ্ছে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় শুধুমাত্র তাহলে তো আমাদের ফোর্সের মানটা হচ্ছে F ইকুয়াল কিউই, যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের ফোর্সের মানটা হচ্ছে F ইকুয়াল কিউ ভি ক্রস বি। আর যদি আমাদের দুইটাই অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড সরি ফোর্সের মান হচ্ছে কিউ কমন ই প্লাস ভি ক্রস বি। ওকে, তো আমরা যদি প্রথম থেকে হিসাব করি, আমাদের প্রথমে দেয়া আছে হচ্ছে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা উপর ইকুয়েশনটা দেখে আসছি যে কিউ ভি ক্রস বি। আমাদের এখানে কিউ এর মান হচ্ছে জাস্ট হচ্ছে আপনার এই তিনটি ইকুয়েশন যদি মনে থাকে যে কোনোভাবেই যদি ম্যাথ আসে আপনারা মানগুলো বসিয়ে আপনাদের মতো করে ক্রস প্রোডাক্ট করে হিসাব করবেন তাহলে হয়ে যাবে। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার ম্যাথটা আসলে হচ্ছে কি হচ্ছে না। আপনার ইকুয়েশন আছে, মান বসাবেন, তারপর হচ্ছে ক্রস প্রোডাক্ট তো পারেনি, ক্রস প্রোডাক্ট করবেন, তাহলে অ্যান্সার যা আসে ওইটাই ঠিক, যদি আপনি ঠিকভাবে করতে পারেন। ওকে, তো তাহলে হচ্ছে এখানে দেখেন এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি ক্রস বি। কিউ এর মান দেয়া আছে হচ্ছে 18 ন্যানোকুলম, এ হচ্ছে 18 ন্যানোকুলম অর্থাৎ 18 ইন্টু 10 ইনভার্স 9। তারপর হচ্ছে বি এর মান দেয়া আছে হচ্ছে 0.6 এ এক্স। বি এর মান অ্যাকচুয়ালি হচ্ছে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6, এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। আর তার ডিরেকশনটা হচ্ছে 0.6 এ এক্স প্লাস 0.75 এ ওয়াই প্লাস এর 0.3 এ জেড। এই জিনিসটা হচ্ছে এখানে দেয়া আছে। আর ওই 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 তার হচ্ছে ম্যাগনিটিউডটা এখানে দেয়া আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রস বি, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটির মান, এ হচ্ছে মাইনাস এর 3 এ এক্স প্লাস এর 4 এ ওয়াই প্লাস এর 6 এ জেড, ঠিক আছে? এই ইকুয়েশন থেকে আমাদের উপরে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো দেয়া আছে কিংবা হচ্ছে তাদের যে ভ্যালুগুলো দেয়া আছে এই ইকুয়েশন অনুযায়ী এই মানগুলো বসানোটা কি বুঝতে পারছেন? জি স্যার। জাস্ট এই মানগুলো যদি বসানোটা বুঝতে পারলেন তাহলে আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে অলরেডি। তাহলে আমাদের ম্যাথটা কি, এখানে যে 18 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 5 ইন্টু 10 10 টু দ্য পাওয়ার 6 আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করলে হচ্ছে 9 ইন্টু 10 ইনভার্স 5 চলে আসবে, এটা ক্যালকুলেটর হিসাব করে দিবে। আর বাকি এখানে যে ক্যালকুলেশনটা দেয়া আছে এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আমরা ক্রস প্রোডাক্ট জানি কিভাবে করতে হয়। আমাদের হচ্ছে এ এক্স, আমাদের যে তিনটা ইউনিট ভেক্টর আছে
সরি, ল্যাপটপে লিখতে একটু প্রবলেম হয়। এ এক্স, এ ওয়াই, আরেকটা হচ্ছে এ জেড। তো এই বরাবর যদি আমরা মানগুলো বসাই, এ এক্স এর এখানে কোএফিসিয়েন্টটা হচ্ছে 0.6, এটা হচ্ছে এ বি এর জন্য পয়েন্টই দেওয়া যাচ্ছে 0.6। অনুরূপভাবে এ এক্স এর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে -3, এ হচ্ছে -3। অনুরূপভাবে যদি আপনারা এ এক্স, এ ওয়াই, এ জেড এর জন্য বসানোর পর হচ্ছে ডিটারমিনেশনের যে নিয়ম, নির্ণায়কের যে নিয়ম, ওই নিয়মে করলে হচ্ছে আমাদের এই টার্মটা চলে আসবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এখানে আমাদের কি বের করতে বলছিল? বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য চার্জ। তাহলে আমাদের ম্যাগনিটিউড অফ দ্য ফোর্সের ম্যাগনিটিউড বের করতে হবে। তাহলে এখানে আমরা ফোর্স যেটা পাচ্ছি এটা হচ্ছে তার ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তার ম্যাগনিটিউড বের করার জন্য আমাদের কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। স্কোয়ার রুট করার জন্য হচ্ছে এই 9 × 10⁻5 এটা সবগুলোর সাথে হচ্ছে মাল্টিপ্লাই করে নেবেন। মাল্টিপ্লাই করে হচ্ছে স্কোয়ার রুট করলে যে মানটা আসবে এটা হচ্ছে তার ফোর্সের ম্যাগনিটিউড। ঠিক আছে, তো এই ফোর্সের মান আসবে হচ্ছে 654 মাইক্রো নিউটন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর বি নাম্বারে বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানটা যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমাদের ফোর্সের মানটা কত হবে? তাহলে ফোর্সের মানে এটার ক্ষেত্রে খুবই সিম্পল। এফ ইকুয়াল হচ্ছে কিউ ই, কিউ এর মান হচ্ছে 18 × 10⁻৯। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান তো এখানে দেয়াই আছে, যে -3x প্লাস 4ay প্লাস 6az। আমাদের শুধুমাত্র এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে যেমন হচ্ছে কিলো ভোল্ট পার মিটার, এখানে আছে হচ্ছে মিলি টেসলা। ঠিক আছে, তো এই মিলি টেসলার জন্য হচ্ছে 10⁻³ চলে আসবে। ঠিক আছে, আর এখানে কিলো ভোল্ট পার মিটারের জন্য আসবে হচ্ছে 10⁻³ জি, কিলো ভোল্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখানে স্লাইট মিস্টেক আছে। মিস্টেকটা হচ্ছে এখানে বি এর ক্ষেত্রে যে মিলি টেসলা আছে, মিলি টেসলাটা কিন্তু এখানে দেয়া হয় নাই। ঠিক আছে, এখানে মিলি টেসলা মানে হচ্ছে 10⁻³ আসবে একটা। বুঝতে পারছেন? এখানে একটা 10⁻³ আসবে। আর এখানে কিউ ই, এটার ক্ষেত্রে আছে হচ্ছে -3x, এখানে কিলো ভোল্ট পার মিটার, যার কারণে এখানে কিলো ভোল্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি 10⁻³ আসবে, নট -3। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। মিস্টেকটা ঠিক আছে, তো এটা আপনারা একটু আপনাদের মতো একটু করে নিন। ওকে, তো এখানে এফ ইকুয়াল কিউ ই, কিউ এর মানটা হচ্ছে 18 × 10⁻৯। আর ই এর মান তো উপরে দেয়াই আছে, এত কিলো ভোল্ট পার মিটার। তো কিলো ভোল্টের জন্য হচ্ছে 10⁻³ তারপর হচ্ছে এখানে আর খুব বেশি হিসাব নাই, এগুলো মাল্টিপ্লাই করে যেই ভেক্টর কোয়ান্টিটিটা আসবে তার স্কোয়ার রুট করলে যে মানটা আসবে এটা হচ্ছে ফোর্সের মান। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যদি দুইটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটা যদি একই সাথে অ্যাপ্লাই করা হয় তাহলে তার মানটা কত হবে? দুইটা একই সাথে অ্যাপ্লাই করলে হচ্ছে আমরা দেখছি কিউ ই প্লাস কিউ ভি ক্রস বি। কিউ ই এর আমরা এখানে একটা তার ভেক্টর কোয়ান্টিটি পেয়ে গেছি। আবার কিউ ভি ক্রস বি এখানে হচ্ছে তার একটা ভেক্টর কোয়ান্টিটি পেয়ে গেছি। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে যে ভেক্টর কোয়ান্টিটি গুলো পাওয়া যাচ্ছে এগুলো নেব।
ঠিক আছে? তাহলে এই মানগুলো এখানে বসানোর পর যদি আমরা যোগ করি তাহলে ax এর সাথে ax, ay এর সাথে ay এবং az এর সাথে az যোগ করলে আবার আমাদের এরকম একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে, এবং তার যদি আমরা ম্যাগনিটিউড বের করি তাহলে হচ্ছে স্কোয়ার রুট করলে যে মানটা আসবে ওটা হচ্ছে তার ম্যাগনিটিউড। ঠিক আছে? ম্যাগনিটিউডটা বের করতে পারবেন না? জি স্যার। ওকে। তো এখানে দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশনটাতে কিন্তু ভুল আছে, হ্যাঁ? তারপরেও দেখেন মানে মানটা যেরকম হবে আর কি, এখানে যেমন হচ্ছে 654 মাইক্রোনিউটন আর এখানে হচ্ছে 140 মাইক্রোনিউটন, এই দুইটা যোগ করলে হচ্ছে আসার কথা ছিল হচ্ছে 794 মাইক্রোনিউটন। এখানে কিন্তু 794 মাইক্রোনিউটন আসে নাই। মানে এখানের যে হিসাব আছে ওই হিসাব অনুযায়ী ঠিক আছে, আমরা ওই যে 10 ইনভার্স 3 আর 10 টু দ্য পাওয়ার 3 যদি দিই, তারপরে দেখা যাবে যে এই দুইটার যোগফলটা এই তৃতীয় এখানে এসে আমরা তো অ্যাকচুয়ালি হচ্ছে দুইটার যোগই করছি, এই যোগটা কিন্তু সমান হবে না, কারণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিতে সাধারণ যোগ বিয়োগের মতো করে হচ্ছে এখানে যোগ হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যদি কোনো একটা চার্জ থাকে তার উপরে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে তার জন্য যে ফোর্স ক্রিয়েট হবে ওই ফোর্সের মান। ওকে। তো তারপর এখানে দেয়া আছে যে the field B equal হচ্ছে -2ax plus 3ay plus 4az millitesla is present in free space. Find the vector force exerted on a straight wire carrying 12 ampere in the AB direction given a মানে এবি ডিরেকশন এটা দেয়া আছে, এর জন্য হচ্ছে মানটা দেয়া আছে, আর বি এর ক্ষেত্রে হচ্ছে এখানে দুইটা জিনিস দেয়া আছে, এটা হচ্ছে একটা বি এর ভ্যালু আর এটা হচ্ছে আরেকটা বি এর ভ্যালু। ঠিক আছে? তো এখানেও কিন্তু ভেক্টর ফোর্সের মানই বের করতে বলছে। তাহলে এখানে ভেক্টর ফোর্স বের করার জন্য হচ্ছে আমরা এম্পিয়ার্স যে সার্কিটাল লটা আছে ওই এম্পিয়ার্সের সার্কিটাল লটা ইউজ করব। তাহলে প্রথমের ক্ষেত্রে হচ্ছে এম্পিয়ার সার্কিটাল ল এর ক্ষেত্রে এখানে দেয়া আছে যে আমরা ইকুয়েশনে যেটা দেখছিলাম যে এফ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন বি ডিএল। ঠিক আছে? তো তার সাথে হচ্ছে আমরা যে পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই হবে তার মাল্টিপ্লিকেশন হবে, এই জন্য হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে আই ইন্টিগ্রেশন বি ক্রস ডিএল। এখন কোশ্চেন আসতে পারে যে মাইনাসটা কেন আসছে? মাইনাসটা আসার কারণটা হচ্ছে আহ, এটা নিউটনের থার্ড ল বলতে পারেন কিংবা হচ্ছে ল্যাঞ্জেস ল বলতে পারেন। নিউটনের থার্ড লটা হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আর ল্যান্স লটা হচ্ছে কোনো কারণে মানে যে ফোর্সটা ক্রিয়েট হবে ওই ফোর্সের মানে যে পরিমাণ কি যে বলে ফোর্স ইনডিউসড হবে ওই ফোর্সের ডিরেকশনটা হবে যে কারণে ফোর্সটা ইনডিউসড হয় তাকেই বাধা দেওয়ার জন্য। অর্থাৎ যে কারণে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে তাকে বাধা দিতে গেলে তার ডিরেকশনটা অবশ্যই তার বিপরীত হবে। ঠিক আছে? তো ওই বিপরীত ডিরেকশনটা বোঝানোর জন্য হচ্ছে এখানে মাইনাসটা আসে। ওকে। তো এখানে আমাদের যে টার্ম ভ্যালুগুলো দেয়া আছে, বি এর মান দেয়া আছে, কারেন্টের মান দেয়া আছে, আর হচ্ছে আমাদের ডিএল এর মানটা আহ, কোথায়? এই ডিএল এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে এবি ডিরেকশনে দেয়া আছে। তাহলে আমরা যদি এখানে ফোর্সের মানটা যদি বের করতে চাই, এখানে আমরা এবির মানটা আগে বের করে নিই। এ এবি তার মানটা কত হবে? এখানে এ দেয়া আছে 111 এবং বি এর মান দেয়া আছে প্রথমটার ক্ষেত্রে 2111। তো তাহলে আমাদের এবি কত হবে বলেন তো? এই মানটা কত হবে বলেন? হ্যালো? এই জিনিসগুলো কিন্তু সেগমেন্ট ওয়ানের, হ্যাঁ বারবারই বলছি যে আমাদের সেগমেন্ট ওয়ানটা সব জায়গায় কাজে নেই। এবির মানটা কি হবে? আর এটা ফ্যাক্টরিয়ালের মান আসবে না? ফ্যাক্টরিয়াল এর মান কেন আসবে? স্যার বি থেকে এ মাইনাস করতে হবে।
রাইট। বি থেকে এ মাইনাস করতে হবে, যেহেতু এটা ইউনিট ভেক্টর, তাহলে হচ্ছে বি মাইনাস এ যে ভেক্টরটা আসবে ওই ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো তাহলে এখানে বি মাইনাস এ, এখানে এক্স এর আসসালামু মান। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফোনের চার্জ প্রায় শেষ স্যার, বন্ধ হয়ে যাবে স্যার। প্রেজেন্টে আমি ইয়াটা আমার আইডিটা স্যার আমি চ্যাট বক্সে কমেন্ট করে দিচ্ছি স্যার। আমার আচ্ছা, চ্যাট আইডি বক্সে না প্রেজেন্টটা একটু দিয়ে দিয়ে দিবেন আমি প্লিজ স্যার। আমি গুগল ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হ্যাঁ, গুগল ফর্মটা দেওয়া আছে চ্যাট থ্যাংক বক্সে। ইউ স্যার। আচ্ছা, দেখেন তাহলে এখানে বি বি মাইনাস এ, বি মাইনাস এ মানে হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 1, মানে এক্স থেকে হচ্ছে এক্স মাইনাস করতে হবে, তাহলে 2 থেকে 1 মাইনাস করলে হচ্ছে অ্যাকচুয়ালি থাকতেছে শুধুমাত্র 1। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখেন এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তার আলটিমেট হচ্ছে এই সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা এ এ বি বা আর এ বি এই মানটা পাচ্ছি হচ্ছে শুধুমাত্র হচ্ছে এ এক্স। এ এক্স বলতে 1 এ এক্স, এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার, বুঝা গেছে স্যার। ওকে। তো তাহলে আমরা তার ইউনিট ভেক্টর যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হয়, এই আর ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে তার ম্যাগনিটিউড রুট স্কোয়ার করলে কত আসবে, 1ই আসবে। আলটিমেট হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর হচ্ছে এই এ এক্সই থাকে, এই জন্য হচ্ছে এ এ বি ইকুয়াল হচ্ছে এ এক্স। তাহলে আমরা যদি এখন ফোর্সের মানে যদি আমরা বসাই, আই তার মান দেওয়া আছে হচ্ছে 12 এম্পিয়ার, তারপর হচ্ছে বি ডিএল, বি এর মান হচ্ছে -2x যা দেওয়া আছে তাই। তারপর হচ্ছে ডিএল, ডিএল এর ক্ষেত্রে হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে কোথায় অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এ এক্স ডিএক্স। এটা এখন বলতে পারেন যে এ এক্স ডিএক্স কিভাবে, এটা এই যে ডিএল, এটা দেখেন যে বোল্ট করা। হ্যাঁ, তো বোল্ট করার মানে হচ্ছে আমরা বলছিলাম যে লেংথ সাধারণত হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু যখন ডিফারেন্সিয়াল লেংথ বলবে তখন এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যেহেতু এখানে এ এক্স ডিরেকশনেই শুধুমাত্র হচ্ছে তার ভ্যালুটা পাওয়া যায়, এই জন্য হচ্ছে তার মানটা হচ্ছে এ এক্স ডিএক্স। আর টেন ইনভার্স থ্রি এটা কোথা থেকে আসছে, টেন ইনভার্স থ্রি আসছে হচ্ছে বি এর মান যেটা মিলি টেসলা দেয়া আছে, এই মিলি টেসলার জন্য হচ্ছে এই টেন ইনভার্স থ্রি, ঠিক আছে? তো উপরে ম্যাথের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মিস করছিলাম। এখন এগুলোর সাথে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আগেও বলছি যে আমরা ক্রস প্রোডাক্ট গুলো কিভাবে করব, নিয়মটা মনে আছে? জি স্যার, যেটা আছে ওইটা হবে আর বাকিগুলো জিরো হবে নাকি? আহ, আবার একটু ক্লিয়ার করে বলুন তো। স্যার ওই যেটা আর কি মান আছে না এর সাথে আর কি এ হবে আর কি, বাকি যেগুলো না এগুলো জিরো হবে নাকি এরকম? শিওর। শিওর। আমরা হচ্ছে ক্লাসরুমে একটা এই সার্কেলটা দেখাইছিলাম যে এটা যদি আমাদের জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, যেটা আর কি ওই বাকি এক্স ওয়াই থাকলে জিরো হবে কেন আর কি, এক্স রাইট, ওয়াই নিলে। তো তাহলে দেখেন এখানে এক্স এর সাথে এক্স, যেহেতু এক্স এর সাথে এক্স এখানে নাই তাহলে এটা হয়ে যাবে কি, জিরো। জিরো, হ্যাঁ। আর ওয়াই এর সাথে যখন এক্স যাবে তাহলে এটা কি বিপরীত ডিরেকশনে যাচ্ছে না, জি স্যার। তাহলে কি হবে, তাহলে হবে কি এক্স এর সাথে ওয়াই দিলে জিরো হবে। জেড হবে, কিন্তু বিপরীত ডিরেকশনে যাচ্ছে এই জন্য হচ্ছে মাইনাস মাইনাস হবে, হবে, মাইনাস হবে। ঠিক আছে? তারপর হচ্ছে জেড এর সাথে এক্স ক্লকওয়াইজ যাচ্ছে তাহলে হবে কি, প্লাস ওয়াই, আর কি ওয়াই। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশনটা করে আমরা ফোর্সের মানটা বের করতে পারবো, ঠিক আছে? তো এখানে যেহেতু হচ্ছে ফাইন্ড দ্য ভেক্টর ফোর্স বলছে, এই জন্য হচ্ছে আমরা
শুধুমাত্র তার ভেক্টর ফোর্সের মানটাই বের করছি। যদি ম্যাগনিটিউড বলা হতো তাহলে হচ্ছে আমরা ম্যাগনিটিউড বের করে নিতাম। ম্যাগনিটিউড বের করতে হলে কি করতে হবে, জাস্ট হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ এই -48 এর স্কোয়ার, তারপর হচ্ছে 36 এর স্কোয়ার করে তারপর রুট করে দিলে হচ্ছে তার ম্যাগনিটিউডটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো অনুরূপভাবে হচ্ছে এখানে বি নাম্বারে যেটা দেওয়া আছে, এ নাম্বারে যেটা করছি বি নাম্বারেও একই জিনিসই করা হয়েছে। বুঝতে পারছেন? বি নাম্বারে একই জিনিসই করা হয়েছে। বি নাম্বারটা আপনারা দেখবেন এখানে করা আছে, আপনারা নিজেরা বোঝার ট্রাই করবেন। আর এখানে একটা টেবিল দেওয়া আছে, যে টেবিলের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন টার্মিনোলজি গুলি কিংবা হচ্ছে তাদের যে ইকুয়েশন গুলো আছে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কেমন হবে এবং ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি হবে, এই জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের সুবিধার্থে দেয়া এখানে। আর যে জিনিসটা হচ্ছে আমরা বারবারই বলি যে আমাদের এই জিনিসটা লাগবে, এখানে এটার ইফেক্টটা একটা ছিল, যেটা হচ্ছে আমরা যে ডিফারেন্সিয়াল লেংথ ডিএল এর পরিবর্তে হচ্ছে যে আমরা একটা মান বসাইছিলাম যে রো ডি ফাই, এই যে এই জায়গা থেকে আসছে। ওকে, তো যতটুকু আজকে ডিসকাস করা হয়েছে এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা পরবর্তীতে হচ্ছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তবে আপনারা হচ্ছে এখানে এখান থেকে দুইটাই করবো কোশ্চেন। ওই বি নাম্বারটা আপনারা try করবেন। স্যার 8.1 আর 8.2 করবো নাকি এখান থেকে ম্যাথ? জি জি, আপনারা এই স্লাইডটা হচ্ছে একটু ভালোভাবে করার ট্রাই করবেন। হ্যাঁ, এই স্যার স্লাইডটা থেকে কাইন্ডলি সম্পূর্ণ স্লাইডটা একটু স্লাইডটা নাই আরেকবার আপলোড দিলে ভালো হয় আমাদের জন্য। বুঝিনি। ওই স্লাইডটা যদি আরেকবার একটু ক্লাসরুমে আপলোড দিতেন, ওইটাতে আচ্ছা। মেবি দুই একটা মিসিং হ্যাঁ আছে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে লিভ নিতে পারেন আর কি, কারো যদি কোনো কোশ্চেন না থাকে।